আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার রিয়েল লাইফ ফুটেজে। আমি হাফসা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে। আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো শুরু করছি আমার বাগান থেকে। আম্মু বলছিলেন যে পোশাকগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তো ওগুলোকে তুলে ফেলতে হবে। তো আম্মু শাক তুলছেন আর আমি এখানে আপনাদের জন্য ছোট ছোট ফুটেজ নিচ্ছি। আমার আম গাছে মুকুল এসেছে নতুন করে ছোট ছোট ডালের মধ্যে। আর ওই যে উপরে একটা আম গাছ দেখা যাচ্ছে, ওর মধ্যে এখনও আসেনি, আসবে কিনা ঠিক বুঝতেও পারছি না। আসলে নিজেদের যাই টুকটাক আছে ওর মধ্যে একটুখানি ফুল ফল আসলে অনেক বেশি আনন্দ লাগে, তার জন্যই শেয়ার করা। আর এখন হচ্ছে কিচেনটা একটু ক্লিন করব। আর 2025-এর জানুয়ারি মাসটা শুরু হয়েছে একদম হুলস্থুল কাণ্ড দিয়ে। যত বেশি ব্যস্ত থাকা যায় ততটাই ব্যস্ত আছি আর কি, আলহামদুলিল্লাহ। ব্যস্ততাও আল্লাহর নিয়ামত, ব্যস্ততাই সুস্থতা যেটা আর কি। তো এত বেশি সময়গুলা কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না, যে একটু বেশি ব্যস্ততা সব কিছু মিলিয়ে আর কিচেনের আশেপাশের এরিয়াটা ক্লিন করা হয়ে ওঠেনি অনেক দিন পর্যন্ত। তো যেটা হয়েছে, গ্যাসের চুলা যেহেতু, গ্যাসের আঠালো পদার্থ লেগে লেগে পুরো এরিয়াটাই অনেক বেশি নোংরা হয়ে আছে, স্টিকি হয়ে আছে। তো ওইভাবে আর ডিপ ক্লিন করা হয়নি। তো আজকে এই এরিয়াটা শুধু ডিপ ক্লিন করব, কারণ এই এরিয়াটা ডিপ ক্লিন করতে মোটামুটি আমার ঘন্টাখানেক সময় চলে যাবে। আমি আস্তে ধীরে কাজ করতে পছন্দ করি। আর একই সাথে দেখা গেছে যে খুব দ্রুত তাড়াহুড়া করে কাজ করলে কাজের কোয়ালিটিও কিন্তু ঠিক থাকে না। অনেকগুলো কাজ করা যায় কিন্তু কাজটা কোয়ালিটিফুল হয় না, ভালো সুন্দর পরিষ্কার হয় না। তো আস্তে ধীরে একটু সময় নিয়ে, যেহেতু বেশি নোংরা হয়েছে, কাজটা করতে হবে। এখন ওই আশেপাশের এরিয়া এবং রিল সহ ক্লিন করা হয়ে গেছে। তো চুলাটা এখন ক্লিন করে নিচ্ছি। একটু ভালো মতো ক্লিন করে নিলে যেটা হয়, 3-4 দিন আর এগুলোতে হাতও দেওয়া লাগে না। আর এখন হচ্ছে আমার রোজাকে নিয়ে একটু বেশি সময় দিতে হচ্ছে। রোজা একদম ছোট মানুষ আর নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে প্রথমে তো যেতে চায় না, কান্নাকাটি করে। তারপর হচ্ছে গেলে আবার খুব তাড়াতাড়ি চলে আসতে চায়, মার কাছে যাবে, এরকম করে বায়না ধরে টিচারদের কাছে। আর আমি যখন ছুটি হওয়ার সাথে সাথে যখন আমাকে দেখে, তখন তো পুরা লাফালাফি শুরু করে দেয়, দৌড়ে এসে কুলে ওঠে। এই অবস্থা বেচারি অনেক বেশি মিস করে মাকে স্কুলে গিয়েও। সারাক্ষণ যেটা করতো বাসায় থাকলে, স্কুলে ভর্তি হওয়ার আগে পিছে পিছে থাকতো সারাক্ষণ। আমি যা করি না করি, আমার পিছে পিছে সারাক্ষণ লেগে থাকতো। তো এই হচ্ছে গিয়ে অবস্থা আর কি। তো ওকে অনেক বেশি সময় দিতে হয়। আর যেটা হয়, যেহেতু দুইটা বাচ্চার স্কুল টাইমও আলাদা আলাদা, তো ছুটি বলেন আর স্কুল শুরু বলেন, সব কিছুতেই একটা টাইমের ব্যাপার স্যাপার থাকে। কিচেনের এই অংশটা ক্লিন করার পর চুলার আশেপাশের এরিয়াটা এরকম হচ্ছে লোকটা দিচ্ছে, অনেক বেশি ঝকঝকে দেখাচ্ছিল। আমার খুবই অল্প রেজুলেশনের ক্যামেরা, তো ওখান থেকে হয়তো বা খুব বেশি একটা ভালো দেখায় না ভিডিওগ্রাফি। আর এখন হচ্ছে আমি স্কুলে চলে আসছি। প্রথমে গেছি রাজের স্কুলে, আজকে রাজেদের নবীনবরণ ছিল, উৎসব। তো সেখান থেকে রাজকে প্রথমে নিলাম, তারপর হচ্ছে রোজার স্কুলে আসছি। তো এখন দুই ভাই বোনকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পরে হচ্ছে এখন যা কিছু টুকটাক আপডেট আছে তা তো আপনারা দেখতেই পাবেন, ইনশাল্লাহ সাথে থাকুন। তো রাজ রোজা স্কুল থেকে আসার পর আজকে বলছিল যে আজকে ঘুমাবে না, ওদের আজকে ঘুম পাচ্ছে না, নাকি খেলা করবে। আসলে বাইরে ওরা একদমই বের হয় না। আর ওদের নানুমণি আসছে, তাই নানুমণিকে নিয়ে এখানে বাইরে একটু খেলা করছে আর কি। নানুমণি নিজের মতো করে হাঁটাহাঁটি করছে, আর ওরা বালি নিয়ে বলছে যে পিরামিড বানাচ্ছে। স্কুল থেকে ফিরে গোসল দিয়ে এই যে আবারও বালি নিয়ে খেলাধুলা হচ্ছে আর কি। তো আসলে কখনো ওরা বের হয় না সামনের দিকে, মাঝে মধ্যে যখন বের হতে চায় বা একটু বের হয়, তখন নিজের মতো খেলা করলে আমি আর না করি না। তাও আবার হাত মুখ ধুয়ে দিয়েছি এখন। তারপর হচ্ছে দুপুরে খাবার খেলাম আমরা সবাই বসে। তো টেবিলটা গুছাচ্ছি, আর রাজকে বললাম যে তুমি একটু বসে বসে রিডিং পড়ো, বাংলা বুকসটা খুলে যে নতুন বইটা পেয়েছো সেটা রিডিং পড়ো। তো রাজ রিডিং পড়ছে, আর রোজাকে বললাম হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করার জন্য। তো রোজাকে হচ্ছে বাংলা লেখাগুলো এখন প্র্যাকটিস করাচ্ছি। ও পারে লেখা, কিন্তু নিজের মতো করে শিখেছে। আমি ওইভাবে করে আর শেখানো হয়নি আমার, মাঝে মধ্যে নিয়ে বসি আর কি। তো যেটা হয়, বাংলা লেখাগুলো যে ওর হয়, কিন্তু শেপটা ঠিক হয় না আর কি। তো রোজাকে হচ্ছে এখন আমি শেপ শেখাচ্ছি লেখার, যে কঠিন যে বর্ণগুলো আছে, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ থেকে যে কঠিন কঠিন বর্ণগুলো আছে, সেগুলো নিয়ে আমি একটু একটু প্র্যাকটিস করাচ্ছি আর কি।
মানে একদম লেখাটা যেন প্রথম থেকেই শেপটা সুন্দর হয়ে আসে। মানে লেখার একটা সপ্ত স আছে না, সেই সপ্ত স মেনে যদি ওরা প্রথম থেকেই লিখে, তাহলে যত ছোট থেকে যত বড়ই হোক, লেখা কিন্তু প্রথম থেকেই একটা শেপ থাকবে এবং সুন্দর হবে। তো সেই চেষ্টাটাই করি, এখন ওরা যতটুকু নিতে পারে আর কি, ছোট মানুষ হিসেবে, সেটাই আর কি। তো চেষ্টা করি যে বর্ণগুলো কঠিন সেগুলোকে ভেঙে ভেঙে লেখানোর বা বোঝানোর, যেভাবে লিখলে ওরা অনেক বেশি সহজ মনে হয় ওদের কাছে। তো একই সাথে দুই ভাই বোনকে পড়তে বসিয়ে আমি আবার রাজের 2টা বুকসের মধ্যে ময়লাট লাগিয়ে দিচ্ছি। আর পুরাতন যে 24 সালের ক্যালেন্ডার ছিল সেখান থেকে ছিঁড়ে নিয়ে ময়লাট করে দিচ্ছি, যাতে বইগুলো ছিঁড়ে না যায়। বাচ্চাদের বই তো কয়েকদিনও যায় না, পৃষ্ঠা মিষ্ঠা ছিঁড়ে যা তা অবস্থা হয়ে যায়। তো সেই জন্য একটু কেয়ার করার প্রচেষ্টা আর কি। আমাদের লাইফস্টাইল ব্লগ, ডেইলি রুটিন ব্লগগুলা এরকমই হয় আসলে। প্রতিদিনকার কাজকর্ম নিয়ে আমরা যা যা করি, বাচ্চাদের সাথে যেভাবে সময় কাটাই, পরিবারের সদস্যদের সাথে যেভাবে সময় কাটাই, কোথাও বেড়াতে গেলে সেটা। তো অনেক সময় হয় কি, আমরা যখন সন্ধ্যার পরে ঘুরতে বেড়াই বা কোথাও খেতে যাই, তখন কিন্তু আমরা সেটা আর ভিডিও আকারে আমি নেই না। আমি পার্সোনালি সেটা পছন্দ করি না আসলে, খুব একটা, খুবই কম আপনারা দেখবেন আমার ভিডিওতে এই ধরনের ফুটেজ আপনারা পান। কারণ একটাই, যখন পরিবারের সাথে আসলে আমরা, যেটা সত্যি কথা, খুব বেশি কিন্তু একসাথে বের হওয়া হয় না বা সুন্দর মুহূর্তগুলো কাটানো হয় না। সবাই যে যার মতো করে ব্যস্ত জীবন, ব্যস্ত নগরীতে। তো ওই সমস্ত কারণে খুব অল্প সময় কাটানো হয়, পরিবারের সবার সাথে বের হওয়া হয়। তো যখনই বের হই একসাথে সবাই মিলে, তখন চেষ্টা করি আসলে সেই সময়টাকে একদম সত্যিকার অর্থে উপভোগ করার। তো ক্যামেরা হাতে নিয়ে যদি ভিডিও করতে থাকি বা ক্যামেরা ঘাঁটাতে থাকি, ফোন ঘাঁটাতে থাকি, তাহলে সত্যিকার অর্থে যে আনন্দটা, সেটা আর পাওয়া যায় না। এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। নিজের মতো করে যে এনজয় করার মুহূর্তগুলো, সেগুলো কিন্তু আর হয়ে ওঠে না। তো সেই জায়গা থেকে আমি আসলে ওই ফুটেজগুলো খুব কমই নিই। আমি সাধারণত বাসায় হোম ব্লগগুলো করতে বেশি পছন্দ করি। তো আমার আজকে সারাটা দিন যেভাবে কেটেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন রোজা খেয়ে আমি শেখাচ্ছি হচ্ছে লেখা। আর বাচ্চাদের আজকের যা অ্যাক্টিভিটিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, তার একটাই রিজন, হয়তো অনেক মায়েরাই আছেন নতুন যারা আমার ব্লগ ওয়াচ করেন। তো ওনারা কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন। আসলে প্রয়োজন আছে এগুলার। আমি যখন আমার ফার্স্ট বেবি হয় বা যখন আমি দেখলাম যে আমার সংসার আসার পরে আমি বেবি যখন পেলাম, তখন মনে হতো যে আসলে এই ধরনের এক্সপিরিয়েন্সওয়ালা মানুষদের থেকে একটু কথা বলে বলে জিজ্ঞেস করতাম। তখন তো আর ওইভাবে ব্লগটা অত বেশি জনপ্রিয় ছিল না, বা দেখতাম না, ইউটিউবটা অত বেশি লাইমলাইটে আসেনি। তো যা মানে জেনেছি বা বুঝেছি, সেটা হচ্ছে যারা অভিজ্ঞ আছেন আমাদের আশেপাশে আন্টিরা বা মা খালারা, তাদের থেকে জিজ্ঞেস করেই জেনেছি, বুঝেছি। তারপর কিছু বুকস আছে, ওগুলো পড়ে জেনেছি প্যারেন্টিং সম্পর্কে। তো এভাবে আসলে জানা আর কি। তো এখন যেহেতু ব্লগ অনেক বেশি প্রচার প্রসার লাভ করেছে, সেই সাথে আমরা ব্লগিংয়ের সাথে জড়িয়ে পড়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলছি, আমি নিজেও ব্লগিংয়ের সাথে জড়িয়ে পড়েছি। তো বেশ ভালো লাগে ভিডিও আকারে ফুটেজগুলো নিতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি আসলে শেয়ার করি আমার বাচ্চাদের সাথে আমি যেভাবে সময়টা কাটাচ্ছি বা কীভাবে প্যারেন্টিং করছি। মাঝে মাঝে চেষ্টা করি এগুলো তুলে ধরার। কতটা পারি ঠিক জানি না, সেটা আপনারাই জাজ করবেন। এটা হচ্ছে বিকেলবেলার ফুটেজ। তো এখন আসছি রান্নাঘরে, একটু নাস্তা টাস্তা বানাবো, সবাই মিলে সন্ধ্যার পর একসাথে খাবো আর কি। তো স্কুল থেকে আসার সময় এই কুমড়ো ফুলগুলো কিনে নিয়ে এসেছি। ভ্যানে দেখছি যে বিক্রি করছে একদম ফ্রেশ, টাটকা টাটকা। তো ওখান থেকে এক মুঠো নিয়ে এসেছি। এক মুঠোর দাম মাত্র 20 টাকা নিয়েছে। তো ফুলগুলোকে হচ্ছে একটু মাঝখানের অংশটা ছাড়িয়ে নিয়ে ভিতরে পোকা টোকা আছে কিনা দেখে পানিতে ভিজিয়ে আবার তুলে নিব আর কি। তো যেটা বলছিলাম, যে বছরে একবার হলে অন্তত আমি কুমড়ো ফুলের এই বড়াটা খাই। এই শীতের সময়ে তো এই ফুলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। তো যখন চোখে পড়ে অন্তত একদিন হলে, একবার হলেও এটা আমি নিয়ে আসি। কমেন্ট বক্সে ইদানিং বেশ কিছু কমেন্ট পেয়েছি গত কয়েকটা ব্লগ থেকে, যে নোটিফিকেশান পাচ্ছেন না অনেক আপুরা। তো আমি ব্লগ দেওয়ার পরে যদি নোটিফিকেশান না পান, সেটার কয়েকটা রিজন আছে। তার মধ্যে 2টা রিজন আমি যতটুকু জানি। একটা হচ্ছে, যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করার পর সেটাকে যদি পাশে যে বেল বাটনটা থাকে সেখানে ক্লিক করা না হয়, বা ক্লিক করার পরে অল অপশন একটা পাওয়া যায়, সেখানে ক্লিক করা না হয়, তাহলে
যত ভিডিও ছাড়া হোক সব ভিডিওর নোটিফিকেশন কিন্তু ইউটিউব আপনাকে পাঠাবে না, বিশেষ বিশেষ কিছুর ভিডিওর নোটিফিকেশন পাঠাবে। আরও একটা রিজন হচ্ছে সেটা আমার একান্তই আমি যেহেতু কখনোই রেগুলারিটি মেনটেন করে আজ পর্যন্ত ব্লগ দিতে পারিনি, এটা আমার অপারগতা। তো তার জন্য অনেক সময় ইউটিউব করে কি ইরেগুলার যারা আছে ইউটিউবে তাদের নোটিফিকেশন যে ওটা বন্ধ করে দেয়। মানে যারা রেগুলার ভিউয়ার্স আছে তাদের কাছে নোটিফিকেশনটা দেওয়া হয় না বা পাঠানো হয় না, যার জন্য অনেকেই নোটিফিকেশান পান না ব্লগ ছাড়ার পরে। তো এটা একটা রিজন। আর আরেকটা রিজন হচ্ছে সাবস্ক্রাইব করার পর বেল বাটনের অল অপশন ক্লিক না করা। এই দুইটা রিজনেই আপনারা নোটিফিকেশান অনেক সময় পান না ব্লগ দিলে। তো আপুদের প্রতি রিকোয়েস্ট, যদি নোটিফিকেশান না পান এবং আমার ব্লগগুলো দেখার ইচ্ছে থাকে তাহলে প্লিজ একটু সার্চ করে যে নতুন ব্লগগুলো আসবে সেগুলো দেখে নেবেন। মাম হাফসা লিখে সার্চ দিলেও কিন্তু আসবে, মাম হাফসাস ব্লগ লিখে সার্চ দিলেও কিন্তু আমার চ্যানেলটা প্রথমে চলে আসবে। চ্যানেল র্যাঙ্কে আছে মাশাআল্লাহ করে, কিন্তু আমার কাজ র্যাঙ্কে নাই আর কি। আমি এই কখনো অ্যাক্টিভ, এই কখনো ইনঅ্যাক্টিভ, এভাবে চলছে আমার জীবন জিন্দেগি, এভাবে চলছে আমার ব্লগিং। তো আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এত অনিয়মিত থাকার পরও আপনারা সকলে আমাকে ওয়াচ করেন, যখন যে ভিডিওটা ছাড়ছি আপনারা নিজেদের সাধ্য অনুযায়ী বা পছন্দ অনুযায়ী দেখে নিচ্ছেন, শুকরিয়া। তো এখন আমি কুমড়ো ফুলের বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর এরই ফাঁকে আরও একটা কথা আমার পরিবারের সদস্যদের বলতে চাই, যারা নতুন এড হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব না করে অনেকেই ভিডিও ওয়াচ করছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখন হচ্ছে স্যুপ বানাচ্ছি। তো প্রতিদিন এত বেশি চা খাই আমরা যে চায়ের চক্করে পড়ে আনারস আর খাওয়া হয় না। ওই যে দুধ চা আর আনারস দুটো একসাথে খেলে বিষ হয়ে যায়, ওই টাইপের একটা টেন্ডেন্সি আসলে। প্রচুর অ্যাসিডিটি বেড়ে যায়, যার জন্য একটা অস্বস্তি ফিল হয়। তো সেই জায়গা থেকে আনারস আর দুধ চা একসাথে খাওয়া হয় না। আর যখনই আনারস খাবো বলে মনে হয় ওই সময়টা আসলে টি টাইম, তো চা খাবো না আনারস খাবো, এটা করতে করতে চাটাই বেশি প্রাধান্য দেওয়া হয়, আনারসটা আর খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে সন্ধ্যার সময় কাটবো সবাই একসাথে, 2টা আনারস আছে ওগুলো একসাথে খেয়ে নিব, কেউই আর চা খাবো না, স্যুপ খেয়ে নেব। তো আজকে স্যুপ বানালাম আর মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া করলাম, মানে পকোড়া, ফুলের পকোড়া। আর এদিকে আছে আনারস। তো এই সমস্ত কিছুই সবাই একসাথে খেয়ে নিব। আর এভাবেই আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সকাল থেকে একটা সন্ধ্যার যতটুকু ফুটেজ নেওয়া যায়, যতটুকু শেয়ার করা যায় আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এতে করে আমার অনেক বেশি আনন্দ লাগবে, অনেক বেশি খুশি লাগবে। আসলে ব্লগের মধ্যে শুধু আমি একাই বকবক করে যাচ্ছি, আপনারা কেউ তো আর আমার সাথে কথা বলতে পারছেন না বা সাড়া দিতে পারছেন না। তো সেই জায়গাটা ফিল আপ হয়ে যাবে কমেন্ট করার মাধ্যমে, মানে আমার বকবকটা পূর্ণতা পাবে আপনাদের কমেন্ট পেলে, সেটাই বলছিলাম আর কি। সন্ধ্যাটা বেশিরভাগ সময় এভাবেই আমাদের কাটে, মানে একসাথে সবাই খাই, একটু গল্প করি, বাচ্চারা একটু দুষ্টামি করে, এভাবেই। তারপরে হচ্ছে 7:30 7টা মতন বেজে গেলে বা কখনো 8টা বাজে বাচ্চাদেরকে আরও একটু পড়াই, মানে আধা ঘন্টা 40 মিনিটের মতো একটু পড়াই, যার যেটা স্কুলের কাজ থাকে সেগুলো করে দিই। তারপর ব্যাগগুলো ওদেরকে দিয়ে গুছাই, আমি দাঁড়িয়ে দেখি সবগুলো ঠিকঠাক মতো গুছাচ্ছে কিনা। আজকে এই ছিল আমার সকাল থেকে সন্ধ্যার গল্প, আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে। সবাইকে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।